এমন শাসক আমরা চাই না। যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে। যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হ্যাঁ। আমরা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করতে চাই। সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন? আপনারা কি আমাদের এই যে অধিকার হনন করছে, পাথর কাণ্ড করছে, যে ছাগল কাণ্ড করছে, এগুলো প্রতিরোধ করতে পারবেন? আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে চাই। আপনারা যদি আমার এই সঙ্গে একমত থাকেন, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা একটা ভোট দিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়িত করবেন। জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গোলামীরা আজাদি। 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী আছে, তাদেরকে নির্বাচিত করতে হবে। অথচ সিলেটে শত শত বাইক দিয়ে অনুষ্ঠান চলছে। এই ধরনের বৈষম্য আমরা আর বরদাস্ত করব না। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আসন থেকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। প্রায় 2 দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রচারণা আজকে থেকে শুরু হলো। জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল, সেটা হচ্ছে। কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ণ হচ্ছে, কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। ঢাকা 15 আসনের জনগণকে জানিয়ে দিতে চাই, মাথা উঁচু করে জবাব দিবেন। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। জবাব হবে 12 তারিখে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি। ওই একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হ্যাঁ। অতএব গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত সৌভাগ্যবান। একটি আসনে নির্বাচন করার কথা ছিল, ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না। এখন 300 আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ। এবং প্রচারণা শুরু করলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ।
ঢাকা 15 আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান। কারণ কি, বাংলাদেশের 300 আসনের 299টা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য। ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না। আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না। অতএব বাম বিএনপিকে না বলুন, গণভোটে হা বলুন, 10 দলের প্রতীকে হা বলুন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। মানবতার মুক্তির আন্দোলন, বাংলার আপামর জনতার ঠিকানা, প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 15 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীর পুরুষ, প্রাণ পুরুষ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে ঢাকা 15 আসনের সাধারণ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বর্তমানে এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমাদের দেখিয়েছিল, যে জাগ্রত বিবেকগুলো সেদিন রাজপথে দাঁড়িয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রামে মুখর হয়ে রাজপথ কাঁপিয়েছিল, সেই বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, তারই অংশ হিসেবে আজ এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, বাংলাদেশের পথিতদশা সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায়, ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিনে আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি নগর, বন্দর, শহর, মাঠ, ঘাট প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের দেশপ্রেমিক, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে। মানুষ এখন অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে, সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বারবার তারা বুনেছিল। আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার। এবার সময় এসেছে
অনেক কিছু দেখা শেষ। নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে, এহেন কোনো চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে, পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও এ জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়িতে হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থেকে নিজেদের ভোট অধিকার গুনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ডের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজন প্রীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে, তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গোলামি না আজাদি। আল্লাহ তাআলা যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। বিশেষভাবে স্মরণ করছি শহীদ ওসমান বিন হাদিকে, যিনি জালিমের চোখে চোখ রেখে কথা বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বশেষ রক্ত দিয়ে তিনি জীবন দিয়ে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমরা শহীদ ওসমান বিন হাদিকে স্মরণ করছি, দোয়া করছি এবং তার হত্যাকারীদের বিচার কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভা পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের স্বনামধন্য কারি জনাব কারি বেলাল হোসাইন। জনাব কারি বেলাল হোসাইনকে আজকের এই জনসভায় পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াতের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রহমান, যিনি আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশকে সঠিক নেতৃত্ব 5ই আগস্টের পর থেকে যেভাবে দিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে সুন্দর সোনার বাংলা বুঝিয়ে দেবেন মানুষকে। প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল জনসাধারণ আজকের এই বক্তব্য জনসভা দেখছেন, বাংলাদেশ আজকে একটা রোগাক্রান্ত দেশ। আমি 5ই আগস্টের পর থেকে প্রতিটি অলি গলিতে ঢাকা শহরের ঘুরে বেরিয়েছি। প্রত্যেকটি মানুষের একই করছেন যে ডাক্তার সাহেব, এই যে অসুস্থ সমাজে রোগাক্রান্ত, আপনারা কি সুস্থ করতে পারবেন? আপনারা কি আমাদের বন্যা রোধ করতে পারবেন? আপনারা কি আমাদের এই দুঃশাসন বন্ধ করতে পারবেন? আপনারা কি আমাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন? আপনারা কি আমাদের এই যে অধিকার হনন করছে, পাথরকাণ্ড করছে, যে ছাগলকাণ্ড করছে, এগুলো প্রতিরোধ করতে পারবেন? প্রিয় এলাকাবাসী, একজন ডাক্তার হিসেবে আমি বলতে চাই যে ডাক্তারি পেশায় আমি দেখেছি জ্বর একটি রোগ, সিমটম, জ্বর একটি বড় রোগের কারণ। ঠিক তেমনি ভাবে এই যে সিমটমগুলো আমরা বললাম, টেন্ডারবাজি, ধান্দাবাজি, গুন্ডাবাজি, এগুলো বড় রোগের একটা সিমটম। এই রোগকে সুস্থ করতে হলে একজন ভালো চিকিৎসক দরকার। সেই চিকিৎসক হিসেবে ডাক্তার শফিকুর রহমানই বর্তমান সময়ে সবচেয়ে যোগ্য। আমি গেল 10 বছর সন্তানের মতো তার পিছনে থেকে দেখেছি কিভাবে সন্তানকে লালন করতে হয়, কিভাবে মাকে ভালোবাসা দিতে হয়, কিভাবে বোন এবং ভাইকে তার অধিকার বুঝে দিতে হয়। ডাক্তার শফিকুর রহমানই সেই ব্যক্তি যিনি চিকিৎসক হিসেবে এই রোগকে, হিলিং প্রসেসকে দূরীভূত করতে পারবেন। হিলিং প্রসেসে আমরা কোনো টেম্পোরারি সলিউশন আর চাই না, আমরা চাই এই সমাজের একটি পার্মানেন্ট সলিউশন। এই দুর্নীতিকে আমরা দূর করতে চাই।
আমরা চাই সম্পূর্ণরূপে অতীতের নোংরা ডার্টি পলিটিক্সকে ছেড়ে ফেলে সৌহার্দ্যের, সম্প্রীতির, সমৃদ্ধির একটা সোনার বাংলা, মানুষের অধিকারকে ফিরে দিতে চাই, যেখানে সকলে তার ন্যায্যতার ভিত্তিতে, তার সম্মানের ভিত্তিতে তার অধিকার ফিরে পাবে, মা বোন সকলে তার সঠিক অধিকার ফিরে পাবে। আগামীর বাংলাদেশ সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্পূর্ণ ফসল আওয়ামী লীগ তুলে নিয়ে গেছে। আমাদের যুদ্ধের রণাঙ্গনের প্রধান সেনাপতি ওসমানী সাহেবকেও সে ভাগ বাটারও কিছু দেওয়া হয় নাই। একইভাবে এই জুলাইয়ের ফসল আমরা হাতছাড়া করতে রাজি না। এই জন্য আমরা চাইব হাবোট, পুরনো জঞ্জাল সব আমরা ছুঁড়ে ফেল দিব। আমাদের দেশ আমাদের মতো করে আমরা সাজাবো। এই দেশ হবে আমজনতার দেশ, সবার সম অধিকার, আস্থা আছে। অন্তত এই লোকগুলি চোর না, বাটপার না। আমরা এই চোর বাটপারতে দেখতে চাই না। 54 বছর আমরা এই চোর বাটপারের কথা শুনছি, আর সেই 71-এর ট্যাগ এগুলি আমরা শুনতে চাই না। আমরা বেঁচে যাই, আমরা নিজের কাজ করে আমরা খাই, কিন্তু আমরা এখানে তো জানা দিতে হয়। আমাদের নেতারা যুদ্ধ করেন নাই, ওনাদের ছেলেরাও যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা সবটাই নেবেন। আমরা এমন চাই না। যারা যুদ্ধ করছে, যারা রক্ত দিছে, তারাই দেশ শাসন করবে। আমার মনে হয় এখন সময় আমাদের ঘুরে দাঁড়ানোর। কাউকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁচবো। কম হলেও একটু কম খাবো, তা আমরা স্বয়ংসম্পন্ন হব। কোনোভাবে ভারতের মতো আমরা মাথা নত করব না। আমরা সোজা হয়ে দাঁড়াবো। ইনশাল্লাহ আমরা বিজয় হব। আমরা সবাই হাদি হব। আমরা হাদি হয়ে বাঁচতে চাই। আমরা কণ্ঠ যেভাবে আমাদের রোধ করা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেই জায়গায় আমরা ফিরে যাব না। আপনারা আপনাদের মূল্যবান ভোট নিজ এলাকার সম্মানিত ব্যক্তি, সৎ সাহসী ব্যক্তিকে দিবেন, যাতে আপনার ভোটটা নষ্ট না হয়। আমি মনে করি আগামী দিন আমাদের জনগণের দিন, লুটপাট বাটপাটের দিন শেষ। আপনি আমি কি করব না করব, নেতা যখন সিদ্ধান্ত নিতে না পারে, নিজের জন্য সিদ্ধান্ত যে নিতে না পারে, জনগণের সিদ্ধান্ত সে নিতে পারে না। আমাদের ওই নেতৃত্ব দরকার যে আমাদের সাথে থাকবে, আমার দেশটাকে সাথে নিয়ে যাবে। আমি এই শুভক্ষণে এই দলের মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশা পূরণ করেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আদালতে হাজির করতে হয়, হয়তো 24 ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এইখান থেকে। 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। কিন্তু সে অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না, তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। আমার পিতার ইচ্ছা ছিল ওনার জানাজা নামাজটা যেন আমি পড়াই। যারা আমাকে বন্দি করে রেখেছিল তাদেরকে আমি আকুতি মিনতি করে বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? যেই পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি, ওনার কি হলো? ওনার জানাজা নামাজটা কে পড়ালো? ওনার দাফনটা কোথায় হলো? আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধেয় পিতা আমার জন্য কি ওসিয়ত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর আসতো উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি ধরেই নিয়েছিলাম সে অন্ধকার ঘরেই আমার মৃত্যু হচ্ছে। যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকে রাতে ওরা আমাকে হত্যা করতে পারে, হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না। এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা অবস্থায় আছি, যদি আমাকে আজকে রাতে ওরা হত্যা করে, এই তওবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। যে রাতে তারা আমাকে টেনে হিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে।
আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম আমাদের দামাল ছেলেরা, আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য আমি ফিরে এসেছি আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চারা, আমাদের বাবা মারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই আগস্ট যখন মাঠে নেমে পড়েছিল, তারা জানতো না আজকেই তাদের বিদায় হচ্ছে। তারা মোবাইল লক স্ক্রিনে তাদের নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ রেখে এই জন্য নেমেছিল যে হয় দাবি আদায় হবে, নাহলে তারা মৃত্যুবরণ করবে। যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে। সম্মানিত ভাইয়ের আমার, এতগুলো মায়ের বুক খালি হয়ে, এতগুলো বাচ্চা ছেলে মেয়ের চোখ হারানো, হাত হারানো, পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয়। তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। সেই নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশকে উপহার দেবে 10 দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। উনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন, সবাই তাকে বলল যে আপনি বিদেশে চলে যান চিকিৎসার জন্য। উনি বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ মানুষ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা তারা যেতে পারে না, সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যাই। উনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন। ভাইয়ের আমার, এরকমই নেতা আমরা চাই। তারা সবসময় সর্বাবস্থায় দেশের সামনে থাকবে। তারা নির্ভয় বলবে হয় মাতৃভূমি, না হয় মৃত্যু, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু, কিন্তু প্রশাসনের রন্ধে রন্ধে এখনো ফ্যাসিবাদের অঙ্গ প্রত্যঙ্গ ঘাপটি মেরে বসে আছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে, যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে তখন পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়। যতই ষড়যন্ত্র করুক, যত অশুভ শক্তি চক্রাক, ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশের মানুষ আরো একবার রাস্তায় নেমে এসে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, যে 5 আগস্ট আমরা সবাই মাঠে নেমে এসেছিলাম, যেভাবে আপনাদের সন্তানেরা মাঠে নেমে এসেছিল, যেভাবে পিতা মাতারা সকল কিছু ছেড়ে মাঠে নেমে এসেছিল, সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়ার। সেই রাস্তায় নেমে আসার দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি সবাই রাস্তায় থাকবো এবং এক কথায় বলবো, হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। জনগণের বিজয় নিশ্চিত করে, হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে 12 তারিখ রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করতে চাই। আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে চাই। আপনারা যদি আমার এই সঙ্গে একমত থাকেন, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা একটা ভোট দিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়িত করবেন। একটি হ্যাঁ ভোট দিয়ে দেশটাকে উন্নয়নের পথে, ন্যায় ইনসাফের পথে আপনারা নিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে আমাদের উপরে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে, মনে রাখেন। অতএব কারণে এখন থেকে, আজকে থেকে আমাদের প্রত্যেককে শপথ দিতে হবে, গণভোটে আমরা সবাই হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
गुलामी ना आजादी, इनकलाब इनकलाब, दिल्ली ना ढाका, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রামের বিনিময়ে ছাত্র জনতার আন্দোলনে 2024 সালে এই স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, দেশ গড়ার শপথ নিতে হবে। দেশ গড়তে হলে আদর্শ মানুষের কোনো বিকল্প নেই। তাই আগামী 12 তারিখে সারা বাংলাদেশে যেখানে যেখানে 10 দলীয় ঐক্য জোটের প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হবে। আগামী 12 তারিখে এই ঢাকা 15 আসনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিপুল ভোটে আপনারা বিজয় করবেন, এই আশা আমরা রাখছি। সংগ্রামী ভাইয়েরা, সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত প্রার্থী আছে 10 দলের, সকলের জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আগামী দিনে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের বাস্তবায়ন হবে 12 তারিখে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রায় 2 দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রচারণা আজকে থেকে শুরু হলো। জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল, সেটা হচ্ছে। কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ণ হচ্ছে, কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। ঢাকা 15 আসনের জনগণকে জানিয়ে দিতে চাই, মাথা উঁচু করে জবাব দিবেন। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না, জবাব হবে 12 তারিখে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি। ওই একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হাঁ। অতএব গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত সৌভাগ্যবান। একটি আসনে নির্বাচন করার কথা ছিল, ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না, এখন 300 আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ। এবং প্রচারণা শুরু করলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ। ঢাকা 15 আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান। কারণ কি, বাংলাদেশের 300 আসনের 299টা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য। ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার,
ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না। আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না। অতএব বাম বিএনপিকে না বলুন, গণভোটে হা বলুন, 10 দলের প্রতীকে হা বলুন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী ট্রেনের প্রথম সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, কিছু সন্ত্রাসীরা ইলেকশনের কার্যক্রমকে ব্যাহত করার জন্য নানা ধরনের অতৎপরতা চালাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় কালকে প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি, কোন অপতৎপরতা আগামীর 12 তারিখের বাংলাদেশ নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। আজকে সকাল পর্যন্ত আমাদেরকে অনেক কার্যক্রম থেকে আপনারা বাধা দিয়েছেন, মাইক লাগাতে নিষেধ করেছেন, 3টি মাইক দিয়ে এত বিশাল জনসভা চালানোর কথা বলেছেন, অথচ সিলেটে শত শত মাইক দিয়ে অনুষ্ঠান চলছে। এই ধরনের বৈষম্য আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় নেতা, ওনার সকল প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতোই হতে হবে, নাইলে আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোন ধরনের বৈষম্য আমরা বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা, আপনারা সুশৃঙ্খলভাবে এসেছেন। অনেকে উচ্ছৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে। আমরা আগামী 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে সকল শক্তির মোকাবিলা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মঞ্জিল মকসুদে আগামীর 12 তারিখে বিজয়ের মাধ্যমে, বিজয়ের পতাকা নিয়ে, বিজয়ের স্লোগান দিয়ে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদের একটি মাত্র দায়িত্ব, একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা যদি আবার সেই স্বৈর শাসনে ফিরে যাই, আবার যদি সেই একটি নষ্ট বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হই, তাহলে আমাদের আত্মত্যাগ, আত্মদান বৃথায় চলে যাবে। ঠিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এই চাঁদাবাজির কারণে মানুষের জীবন আজকে ওষ্ঠাগত। কাজে এই চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। আরেকটি কথা বলতে চাচ্ছি যে আজকের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আরেকটি কথা বলি, আমি শেষ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গতকাল, গত পরশু এবং আরও অন্যান্য দিনে আমাদের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। বলা হয়েছে তারা নাকি আপনার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো দায়িত্ব তো আপনার নাই। সেই জন্য প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনি তার কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরখা ধরে টানাটানি করে, আমাদের ভাইদেরকে যারা অত্যাচার করে, আহত করে, তারা যদি ক্ষমতায় যায়, তারা নারীদের কি অবস্থা করবে তা আপনারা ভালোই করে বুঝতে পারছেন।
আরেকটি কথা বলি, আমি শেষ করতে যাচ্ছি, সেটা হলো এই যে আমি দেখতে পাচ্ছি যে একটি বৃহৎ দলের প্রধানের বক্তৃতার বিষয়বস্তু শুধু জামাত ইসলামী, অন্য কোনো কথা তিনি বলেন নাই। আজকে সিলেটের বক্তৃতা আমি পড়লাম, তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ তার শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত নিয়ে এত ঠাট্টা মশকরা করা ঠিক নয়। তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামের লোকেরা নাকি কুফরি করছে। বিষয়টা খুব ভালো। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে, তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায় এমন শাসক আমরা চাই না। যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনারা নির্বাচনকে ভয় পাওয়ার কারণে আপনারা শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। কাজে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলি, একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি দখলমাল মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে একটি সুখ সমৃদ্ধ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের সভাপতি, মঞ্চে উপবিষ্ট 10 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় ঢাকাবাসী, বিশেষ করে 15 আসনের সম্মানিত ভাই এবং বোনেরা, শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে সমবেত হয়েছি আগামী 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে থেকেই প্রথম আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচি আরম্ভ হয়েছে। আমরা ঢাকা 15তে আজকে এখানে সমবেত হয়েছি। এর মাধ্যমে আজকে আমরা ঢাকাবাসীকে, দেশবাসীকে মেসেজটা দিতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন এবং গণভোট এটি কোনো সাধারণ নির্বাচন বা সাধারণ কোনো গণভোট নয়। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। যে আন্দোলন আরম্ভ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে আন্দোলন আরম্ভ হয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন, আমাদের ভাই বোনেরা যেখানে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, গুম হয়েছেন, সেই আন্দোলন 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে। স্বৈর শাসক বিদায় নিয়েছে, কিন্তু নতুন বাংলাদেশের জন্য নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সংস্কার হয়েছে, দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আগামী 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিনটি আমাদের সামনে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন বৈষম্যের বিরুদ্ধে আমাদের নির্বাচন।
12 ফেব্রুয়ারি নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি নূতন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা একটি নূতন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্যে আমরা কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না। যারা আজকে স্বৈরশাসক এবং ফেসিবাদ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেম গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি একদলের নেতাদের মুখে এই ধরনের কথা। গত 16 বছর এই ধরনের কথাগুলো তারা বলেছেন, জনগণকে তারা বোঝাতে পারেন নাই। বরং দেশের ছাত্র জনতা, যুবকার তরুণ খেপে গিয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে। যাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈর শাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে যারা আসতে চান, তাদের জন্য আমাদের পক্ষ থেকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাআল্লাহ। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আসন থেকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমাদের এই প্রিয় নেতার পাশে দাঁড়াবেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে সঠিক এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আজকে ইসলামী এবং 24-এর আন্দোলনের স্টেক হোল্ডাররা আজকে এক মঞ্চে আজকে এসেছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চমৎকার এই ঐক্য আজকে হয়েছে। এই ঐক্য আজকে দেশবাসীর ঐক্যে পরিণত হয়েছে। এই ঐক্য আজকে জাতীয় ঐক্যে পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা 12 তারিখ সব ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে, সন্ত্রাসের বিরুদ্ধে, সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্যে আগামীর নির্বাচনে 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা জাতীয় সংসদ এবং গণভোটের মাধ্যমে, হা ভোটকে বিজয় করার মাধ্যমে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করেছি, যেটি আগামীর বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করবে, সেই গণভোটকে হায় বিজয় করার মাধ্যমে আগামী জাতীয় সংসদে 10 দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে বিজয়ের মাধ্যমে আমরা নূতন এবং সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষে আপনারা থাকবেন। আপনাদের দোয়া, সহযোগিতা সব কিছু নিয়ে তিনি এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমির জামাতের আগমন, আগামী দিনের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, ঢাকা 15 আসনের জামাত ইসলামী মনোনীত এবং 10 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরীর দায়িত্ব যিনি পালন করে যাচ্ছেন, আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যিনি লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডাক্তার শফিকুর রহমান। আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সংগ্রামী প্রধান অতিথিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। মানবতার মুক্তির আন্দোলন, বাংলার আপামর জনতার ঠিকানা, প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী।
ঢাকা 15 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীর পুরুষ, প্রাণ পুরুষ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে ঢাকা 15 আসনের সাধারণ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বর্তমানে এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমাদের দেখিয়েছিল, যে জাগ্রত বিবেকগুলো সেদিন রাজপথে দাঁড়িয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রামে মুখর হয়ে রাজপথ কাঁপিয়েছিল, সেই বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, তারই অংশ হিসেবে আজ এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, বাংলাদেশের পথিতদশা সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায়, ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিনে আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি নগর, বন্দর, শহর, মাঠ, ঘাট প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে। মানুষ এখন অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে, সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বারবার তারা বুনেছিল। আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার। এবার সময় এসেছে, অনেক কিছু দেখা শেষ, নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে, এহেন কোনো চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে, পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়িত হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থেকে নিজেদের ভোটাধিকার গুনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ডের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজন প্রীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে, তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। সকলকে
এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনে আজকের এই আয়োজনের আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আজকের এই জনসমাবেশ, ডাক্তার শফিকুর রহমান। উনি বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী আমির। তবে এতটুক পরিচয় ওনার জন্য বর্তমান বাংলাদেশে যথেষ্ট নয়। 10 দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান কাণ্ডারি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি, যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমাদের সবার সৌভাগ্য যে ঢাকা 15 আসন থেকে উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলো। সারা বাংলাদেশে 10 দলীয় নির্বাচনী ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছে তাদের পক্ষে যেই জনজোয়ার নেমে এসেছে, 12ই ফেব্রুয়ারি সেটার ফল বাংলাদেশের জনগণ দেখতে পারবে ইনশাআল্লাহ। কথা খুব বেশি বলতে চাই না। প্রথম কথা, 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণবিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। ফলে নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা এখনো মুখে বলে যাচ্ছি, আমরা এখনো মাঠে নামি নাই। কারণ আমরা মাঠে নামবো নির্বাচনের জন্য, আমাদেরকে আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না। দ্বিতীয়ত স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে। শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে লড়াই শুরু করেছিলেন ঢাকা 8 আসনে। আজকে পুরো সমগ্র বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে গেছে। ইনসাফের লড়াই, আজাদির লড়াই, সার্বভৌমত্বের লড়াই। আমরা মনে করি আমাদের জাতীয় লড়াই শেষ হয়ে যায় নাই। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান। আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি এখনো দিল্লিতে বসে কথা বলতে পারছে, নানান ষড়যন্ত্র করতে পারছে। ফলে আমাদের এই জাতীয় লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই, এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি শুরু করেছিলাম, নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেছিলাম, আমরা অনেকাংশে সেটা ব্যর্থ হয়েছি। আমাদের অনেক অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে। ইনশাল্লাহ এবারের নির্বাচনে 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়লাভ করে আমরা সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করব সবাই ঐক্যবদ্ধভাবে। কারণ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দু একটা কথা বলতে হয়। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না। যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে? আর এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি। পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না।
বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে, বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন। আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই। জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা, আর ভোটের মালিক জনগণ। ভোটের মালিক নাগরিক, দেশের মানুষ বুঝে গেছে, বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত যার প্রার্থী রয়েছেন, যার যেখানে মার্কা রয়েছে, এই ঢাকা 15 আসনে দাঁড়িপাল্লা, অন্যান্য আসনে শাপলাকলি, রিক্সা সহ 10 দলীয় জোটের যেই মার্কাগুলো রয়েছে, আপনারা তাদেরকে জয়ী করবেন, তাদের সাথে থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। শেষে যাওয়ার আগে আরেকটি কথা, এবারে নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, দেশ বদলের নির্বাচন। এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। ফলে নির্বাচনের সাথে আরেকটা গণভোটও আছে। এটা অনেক দল ভুলে যায়, কিন্তু আমরা ভুলি না, জনগণও ভুলবে না। ফলে গণভোটে আমরা কি দিব? গণভোটে পরিবারতন্ত্রকে, দুর্নীতিবাজকে, বৈষম্যকে, আধিপত্যকে, গণভোটে ইনসাফে, গণভোটে 10 দলীয় ঐক্য জোটে ইনশাল্লাহ আমরা এবারের গণভোটে হ্যাঁ জিতবে। 10 দলীয় নির্বাচনী ঐক্য জয়লাভ করে সরকার গঠন করবে এবং বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দিবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব, ইনকিলাব, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, ন্যায় এবং ইনসাফের প্রতীকের নাম কি? এখন ঢাকা 15 আসনের নির্বাচনী পরিচালক জনাব আব্দুর রহমান মুসা ভাই মোহতারাম আমির জামাতকে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা উঠিয়ে দিচ্ছেন। আমি আজকের এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, বিশেষভাবে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা গগনভেদী আওয়াজ তুলে ফ্যাসিবাদের তক্তে তাউসকে কাঁপিয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। যারা দফায় দফায় কারাবরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানে ভূষিত করুন। প্রিয় দেশবাসী, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এই প্রতীক বড় ভারী। এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক। আমাদের সমাজে সব ধরনের বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা।
এই ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া গড়তে পারতেন না, বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না। কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয়, আরো কালো টাকা বানানোর জন্যে। আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি। এই লাল টুপিগুলো 15.5 বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল। বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল। আয়নাগরে থাকা মুসলিমরা এখানে আছেন, আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি। উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি। রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই। বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি। বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো, বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে। আমরা জানি না তারা বেঁচে আছে কিনা, কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই। তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায়। আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40 ভাগ মানুষ বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে? আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই
মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় তাহলে আগামী 12 তারিখ জনগণ 2টা হা ভোট দিবে আর অনেকগুলা না ভোট দিবে ইনশাল্লাহ। একটা হা ভোট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে। এই জন্যে জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই, সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা ভোট। এই সব মিলে একটা হা ভোট হবে। আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে। আমার সাথে 10 দলের আরো কিছু প্রার্থী এখানে আছেন। আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই। আপনারা খুশি আছেন? নাহিদ ইসলাম প্রথমে আসবেন। উনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি। বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা কলি। ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা কলি। এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে। এইটাকেই শাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের যারা ভোটার তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে শাপলা কলি আমরা নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি। এটি ঢাকা 11 আসন। এবার ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা, আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যিনি 14 আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম।
পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতেন সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। এই আশায় এবং এই আহ্বানে 16 নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবার ঢাকা 17 আসনে একজন দক্ষ চিকিৎসক, সন্তান না পাওয়া মা বাবার কষ্টে যিনি পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা যার উসিলায় অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন, আজীবন যিনি একজন সমাজসেবক, আমি বলি যে ওর রক্তে সমাজসেবার নেশা। আমরা সেই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি ঢাকা 17 আসন থেকে লড়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন। তার হাতে আমরা পাল্লা প্রতীক তুলে দিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি জাতীয় জীবনে কিছু কথা বলার আগে এই এলাকার হক প্রথমে আমার উপর বর্তায়। আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এই এলাকায় আমি একটা খণ্ডচিত্র আপনাদের সামনে 1 মিনিটে তুলে ধরতে চাই। গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার, আরও অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে। এই ধরনের একটি এলাকায় যেখানে 8 থেকে 10 লক্ষ মানুষের বাস, সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করি দেখে নেবেন। মসজিদ আছে সর্বমোট 148টা, আলহামদুলিল্লাহ। প্রায় সকল পাড়ায় মসজিদ আছে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। গির্জা আছে 8টি, এখানে মন্দির আছে 1টি, ইয়াতিমখানা আছে 27টি, কওমি মাদ্রাসা আছে 23টি, হাফিজি মাদ্রাসা আছে 56টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 6টি, কিন্ডার গার্ডেন আছে 29টি, স্কুল আছে 22টি, প্রাইভেট হাসপাতাল আছে 12টি। দুঃখের বিষয়, এত বড় এলাকায় একটাও আন্ডার গ্রাজুয়েট কলেজ নাই, একটা মানসম্মত হাসপাতাল নাই, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক। প্রাথমিক লেভেলের কিছু হাসপাতাল আছে, বেশিরভাগ বেসরকারি। এই এলাকায় 3টা বড় খাল আছে, এগুলাকে খাল বলা যাবে না, এগুলো এখন ময়লার ভাগাড়। ওর পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, মাথা ধরবে এবং আপনার মাথা ব্যথা শুরু হবে। এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। ড্রেনগুলা একেবারেই অপরিচ্ছন্ন, মশা মাছির ভাগাড়, প্রজনন কেন্দ্র। রাস্তাগুলা সরু, যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট। এটা দেখার কেউ নাই, সরানোর কোনো প্রয়োজন নাই। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি। মহান রব্বুল ইজ্জতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে যদি বাংলাদেশ জামাতে ইসলামী এখানে বিজয় লাভ করে, আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলো নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। যেটা পারবো না, কেন পারছি না
যেটা দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে এটা জানানোর দায়িত্ব আপনাদের, আমাদের, আর জানার অধিকার আপনাদের। আমরা তা আপনাদের সামনে স্পষ্ট করব। এই এলাকার জন্যে মানসম্মত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে। মণিপুর হাই স্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল। ফেসিবাদের কবলে পড়ে এই হাই স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী। আমরা শুধু মণিপুর হাই স্কুল না, এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আনার চেষ্টা করব। শুধু দেশ নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে না, আমি দাঁড়িয়েছি স্বাধীনতার 54 বৎসরে দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে, আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে, সেই মানুষগুলা দুঃখী পরিবারের হয়ে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে যার কপালে শিক্ষা জুটে না, পথ হারিয়ে সে এক পর্যায়ে অন্ধকার জগতে, অন্ধকার গলিতে ঢুকে যায়। আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্ত পানি করা ঘাম ঝরান, কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না, সমাজ যাদেরকে সম্মানের চোখে দেখে না, আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য, আমার ভাই বোনদের জন্য, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ের শ্রমিক অঙ্গন আছে, যাদের উপর বৈষম্য করা হয়, অবিচার করা হয়, তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত, একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার। এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত। আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে। আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন, সেই দুঃখী পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলো লুট করে আজকে লক্ষ গ্রাহকের, কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে, তাদের কারণে আজকে যাদের জীবন তছনছ হয়ে গিয়েছে, আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে আছি 24-এর বিপ্লবীদের হয়ে। আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার এখনো বন্ধ হয়নি, তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি। তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার পক্ষে। যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে, কিন্তু না, হাদি শেষ হয়ে যায়নি। হাদি একজন ছিল, এখন 18 কোটি হাদি তৈরি হয়েছে। 18 কোটি হাদি, 18 কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে। এই হাদির রক্ত থেকে এখন লক্ষ নয় কোটি হাদি তৈরি হয়েছে। হাদি, তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তোমার রূহ তার সাক্ষী থাকুক,
তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই। আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই, যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ। স্বার্থপর হতে শিখাবে না, আত্মকেন্দ্রিক করবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে। সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ। আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না, বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে। সেই দক্ষতার হাত গড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব। তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে, সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়। এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি। টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না, শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র, কেউ নাম বলার আগে কই দেন মিয়া টাকা, নামের কি দরকার আপনার? কইছে আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? বাপটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবেন। সম্মানিত ভাইরা, আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি, যেই বাংলাদেশ হবে শিশুর, যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর, যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর, যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের, যেই বাংলাদেশ হবে আপামর জনগণের, যেই বাংলাদেশ হবে শ্রমিকদের, যেই বাংলাদেশ হবে কৃষকদের, যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের। আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশী। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত? তাহলে আজ থেকে 10 দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আগামী 12 তারিখ একদিকে রেফারেন্ডামে হা, গণভোটে হা, আর এই 10 দলের প্রতীকে হা, এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। এই বিজয় কোনো পরিবারের হবে না, এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কার কার ঘরে নারী নাই একটু হাত তুলেন। মা বোন নাই কার কার ঘরে একটু হাত তুলেন দেখি। একটাও হাত নাই। নারী পুরুষ মিলেই সমাজ। মায়েরা সম্মানের জাতি,
মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছেন, হজরতে আদম আলাইহিস সালাম এবং হজরতে হাওয়া আলাইহিস সালাম। আর কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া। সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী। আচ্ছা, বাপের পেটে জন্মে নিয়েছেন একজন, দেখে হাত তুলুন তো, এরকম কেউ আছেন কিনা? তাও নাই। বাপের বুকের দুধ খেয়েছেন একজন, হাত তুলেন। নাই। তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা, তাদের কোনো তুলনা নাই, তারা অতুলনীয়। আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই। কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাআল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তার জন্য যা করা দরকার, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আল্লাহ তাআলা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই, মেহেরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না, তাহলে আগুন জ্বলবে। কিন্তু সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের শুকরিয়া। আল্লাহ তাআলা আজকে এখান থেকে যে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করলাম, আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করে দিন, বরকতময় করে দিন। বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন। আখের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।